পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ এক পরিবর্তনের কারণে পুরো পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়। বিরাট এই মহাপ্রলয় থেকে মানবজাতিকে রক্ষার জন্য মানুষও তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই ধ্বংসযজ্ঞ, আর কিভাবে বা মানুষ এর মোকাবেলা করে নিজেদের বাঁচাতে পারে, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। বলছিলাম 2009 সালে রিলিজ হওয়া মাস্টারপিস মুভি 2012 এর কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ভারতের একটা কপার মাইনের দৃশ্য দেখতে পাই। আমেরিকান জিওলজিস্ট অ্যাড্রিয়ান হোমসলি তার ইন্ডিয়ান সায়েন্টিস্ট বন্ধু সত্যামের আমন্ত্রণে তার সাথে দেখা করতে এসেছে। এই ধরনের মাইনগুলো মাটির নিচ থেকে কপার তোলার জন্য অনেক নিচ পর্যন্ত গর্ত খুঁড়তে হয়, যার কারণে মাইনিং এর পাশাপাশি এখানে বিভিন্ন সায়েন্টিফিক প্রজেক্টও চালিয়ে যেতে থাকে বিজ্ঞানীরা, যাতে পৃথিবীর ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে তারা গবেষণা করতে পারে। এই মাইনেও ঠিক একটা গবেষণা কেন্দ্র ছিল। এরপর সেখানে সে অ্যাড্রিয়ানকে এমন কিছু বলে যাতে তার মাথার হুশ একদমই উড়ে যায়। মূলত এটার জন্যই সে সুদূর আমেরিকা থেকে তাকে ডেকে এনেছে। সত্যাম সহ কপার মাইনের অন্যান্য বিজ্ঞানীরা কিছুদিন আগে খুব শক্তিশালী একটা সৌরঝড় আবিষ্কার করেছে। মূলত সূর্যের ভিতর থেকে নির্দিষ্ট সময় পর পর প্রচন্ড গতিতে খুব ভারী মাত্রার উত্তপ্ত গ্যাস ঝড়ের বেগে বাইরে বেরিয়ে আসে। এই ব্যাপারটাকেই বলা হয় সৌরঝড়। তবে এই ঝড়ের কারণে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহগুলোতে প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল প্রবেশ করে। সাধারণত এই কণাগুলো তেমন কোনো প্রভাবই ফেলে না, যার কারণে সৌরঝড় বিজ্ঞানীদের কাছে খুব একটা নর্মাল ব্যাপার। কিন্তু কিছুদিন আগে সত্যাম এবং তার সহযোগীরা এমন কিছু আবিষ্কার করেছে যার সাথে পুরো পৃথিবী এবং মানব জাতির ভবিষ্যৎ জড়িয়ে আছে। তারা দেখতে পায় সৌরঝড় থেকে আসা নিউট্রনের কণাগুলো পৃথিবীর কেন্দ্রে থাকা লোহা আর নিকলের সাথে বিক্রিয়া করছে, যেমনটি এর আগে কখনোই করতো না। এর জন্য পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা খুব দ্রুতই বেড়ে যাচ্ছে। ফলে এমনটা হতে থাকলে কয়েক বছরের মধ্যেই পৃথিবীর ধ্বংস অনিবার্য। এই সব শুনে আদ্রিয়ান ব্যাপারটা বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি না করে সোজা আমেরিকার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ কার্ল এনহিউজের সাথে দেখা করতে চলে যায়। প্রথমে তাকে সেখানে কেউ ঢুকতে দিচ্ছিল না, তবে তারপর এক পরিচিত বন্ধুর সাহায্যে ভিতরে ঢোকার পর যখন কার্লকে তার রিপোর্টটা দিতে যায়, তখন কার্লই প্রথমে তার সাথে কথা বলতে চায় না, কারণ সেই সময়টায় হোয়াইট হাউসের সবাই একটা পার্টিতে ব্যস্ত ছিল। তবে আদ্রিয়ান ব্যাপারটা জোর দিলে কার্ল যখন রিপোর্টটা খুলে পড়ে, তখন তার কপালেও দুশ্চিন্তার ভাঁজ পড়তে থাকে। সাথে সাথে সে অ্যাড্রিয়ানকে নিয়ে এই ব্যাপারটা সোজাসুজি প্রেসিডেন্টকে জানিয়ে দেয়, যার ফলে প্রেসিডেন্টও আর এক মুহূর্ত দেরি না করে পৃথিবীর বড় বড় 8টি দেশের প্রেসিডেন্টকে ডেকে এই ক্রাইসিসের কথা জানান দেয়। এরপরে সিনে আমরা চলে যাই আরো 3 বছর পর। চায়নার অভ্যন্তরে থাকা তিব্বতে ইতিমধ্যে পৃথিবীর বড় দেশগুলো একটা সিক্রেট প্রজেক্ট হাতে নিয়েছে। তারা সেখানে বড় বড় জাহাজ বানানোর কাজ শুরু করেছিল, যাতে পৃথিবী ধ্বংস হয়ে গেলে কিছু সংখ্যক লোককে নিয়ে তারা পৃথিবীর মানব জাতিকে বাঁচাতে পারে। কারণ পৃথিবীর কেন্দ্র যদি অতি উত্তাপে গলে যায়, তাহলে বিশাল বিশাল ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উৎপাতে সমস্ত উপরিভাগ একবারে মাটি মিশে যাবে। এছাড়াও সমুদ্রের বুকেও বিশাল মাত্রা ভূমিকম্প হওয়ার কারণে সৃষ্টি হবে কয়েক হাজার ফুট উঁচু মেগা সুনামির। এই সুনামি থেকে বাঁচার জন্য এই স্পেশাল জাহাজগুলোই একমাত্র উপায়। এর জন্য তারা বড় বড় বিলিয়নিয়ারদেরকে নিয়ে জাহাজের টিকিটের অফার করে তাদের কাছ থেকে $1 বিলিয়ন ফান্ডিংও নিয়ে নিচ্ছে। এদিকে সাধারণ পাবলিক কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানে না, কারণ তাদের কাছে এখনো পর্যন্ত খবরটা রিভিল হয়নি। এছাড়াও তিব্বতের লোকজন তো বুঝতেই পারছিল না যে কেন তাদেরকে এখান থেকে সরিয়ে জায়গাটা খালি করা হচ্ছে। কিন্তু এর কয়েক মাস পরেই পৃথিবীর মানুষ ধীরে ধীরে ব্যাপারটা টের পেতে থাকে। একত মায়ান ক্যালেন্ডার অনুসারে 2012 সালে পৃথিবী ধ্বংস হওয়ার একটা ভবিষ্যৎবাণী ছিল। তার উপরে ঠিক 2012 সালে এসেই সেই নিউট্রনগুলোর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অংশে ধীরে ধীরে ফাটল দেখা দিতে শুরু করে। প্রথম মানুষ এগুলোকে স্রেফ ভূমিকম্প ভেবেই বসেছিল, কিন্তু তারা ধীরে ধীরে বুঝতে পারে যে খুব শীঘ্রই একটা কিছু হতে চলেছে। এখন সেটা যে পৃথিবীরই ধ্বংস তার সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না, কারণ সব দেশের সরকারই এখনো পর্যন্ত জনগণকে কিছুই জানায়নি। এরই মাঝে ফ্রান্সের লুভার মিউজিয়ামের ডিরেক্টর হঠাৎ প্যারিসের রাস্তার টানেলের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার গাড়ির মধ্যে একটা এক্সপ্লোশন ঘটে পুরো গাড়িটায় উড়ে যায়। এখন এই মৃত্যুর রহস্য কেউ উদ্ঘাটন করতে না পারলেও আদ্রিয়ান সন্দেহ করে বসেছে এর পিছনে হয়তো গভীর ষড়যন্ত্র আছে, কারণ ডিরেক্টর তাদের এই সিক্রেট প্রজেক্টের ব্যাপারে জেনে গিয়েছিল। এদিকে আমরা হঠাৎ জ্যাকসন কার্টিস নামের এক সাবেক সায়েন্স ফিকশন রাইটারকে হঠাৎ এই কাহিনীতে উদয় হতে দেখি। জ্যাকসন তার ছেলে আর মেয়েকে নিয়ে আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করতে যায়, কিন্তু পার্কে যাওয়ার পর সে দেখতে পায় যে পার্কের বাইরে রেস্ট্রিক্টেড সাইন লাগিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। তবুও সে তার ছেলে মেয়েকে নিয়ে বেড়া চোপকে ভিতরে ঢুকে পড়ে।
ভিতরে প্রবেশ করেই সে আশ্চর্য হয়ে দেখতে পায় যে লেকটাকে সে ছোটবেলা থেকে দেখে আসছিল সেই লেক প্রায় শুকিয়ে গেছে। লেকে থাকা সামান্য পানিগুলো তীব্র উত্তাপে টকবক করে ফুটছিল। আশেপাশে পড়েছিল অসংখ্য প্রাণীর মৃতদেহ। এই অবস্থায় হঠাৎ ইউএসএ মিলিটারি এসে তাকে ধরে নিয়ে যায়। এই পুরো সময়ে দূরের এক গাছ থেকে রহস্যময় এক লোক তার দিকে নজর রেখে মাইক্রোফোনে কথা বলে যাচ্ছিল। যাই হোক, ইউএসএ মিলিটারি তাকে ধরে নিয়ে যাওয়ার পর জ্যাকসন তো বুঝতে পারছিল না যে সামান্য এই পার্কে ঢুকতে এত সমস্যা কোথায়, আর এই পার্কেরই বা এই হাল হলো কি করে। তখন তার সাথে আদ্রিয়ানের দেখা হলে সে তার কার্ড দেখে তাকে চিনে ফেলে, কারণ সায়েন্স ফিকশন রাইটার হিসেবে একসময় জ্যাকসনের খ্যাতি ছিল এবং আদ্রিয়ানি নিজে তার বই পড়েছে। সে তখন জ্যাকসনকে জানায় যে এখানে একটি গুরুত্বপূর্ণ জিওলজিক্যাল প্রজেক্ট চলার কারণে এই এরিয়াটি রেস্ট্রিক্টেড। অর্থাৎ সে জ্যাকসনকে সত্যটা জানায়নি, কিন্তু পৃথিবীর তাপমাত্রা যে প্রতি ঘন্টায় হু হু করে বাড়ছে সেটা এখন ক্লিয়ার। ভারত থেকে সত্যামও তাকে কন্ট্যাক্ট করে বলে যে খুব দ্রুতই পৃথিবীর উপরের অংশ পুরোপুরি ধ্বংস হতে চলেছে, তাই জাহাজে মানুষ তোলার কাজটা এখনই শুরু করা উচিত। আদ্রিয়ান নিজেও বুঝতে পারছিল যে সাধারণ মানুষের কাছে এই ধ্বংসযজ্ঞের কথাটা লুকানো একদমই উচিত হচ্ছে না, কিন্তু কার্ল তাকে স্রেফ রিসার্চ করার জন্য মনোযোগ দেওয়ার আদেশ দেয়। অর্থাৎ পৃথিবীর এই বিশাল জনগোষ্ঠীর জীবনের দাম কারোর কাছেই ছিল না। এদিকে জ্যাকসন তার ছেলে মেয়েদের নিয়ে ক্যাম্পিং করতে না পেরে সেই রাতটা পার্কের বাইরে তাঁবুতে কাটানোর সিদ্ধান্ত নেয়। যখন সে পার্ক থেকে ফিরে আসছিল ঠিক তখনই তার সাথে সেই রহস্যময় লোকটার দেখা হয় যে শুরু থেকেই পার্কের উপর নজর রাখছিল। এই পাগলাজে টাইপের মানুষের নাম হচ্ছে চার্লি, যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিস্ট্রি সম্পর্কে ব্রডকাস্ট করে বেড়াতো। এই জন্য সে অনেকদিন ধরে এই পার্কটাতেও ঘাপটি মেরেছিল। জ্যাকসন বেরিয়ে আসার সময় চার্লি তাকে জিজ্ঞেস করে যে ইউএসএ আর্মি তাকে কি বলেছে। যখন জ্যাকসন উত্তর দেয় আর্মি তাকে বলেছে এই জায়গাতে একটা রিসার্চ চলছে, তখন চার্লি হো হো করে হেসে ওঠে। যাই হোক, জ্যাকসন তাকে ইগনোর করে নিজের তাঁবুগুলোকে সেট আপ করে ফেলে। তার স্ত্রী কেটের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে তার ছেলে তার উপর বেজায় বিরক্ত ছিল। সেদিন রাতেও ক্যাম্পিং করতে না পেরে তার ছেলে তার সাথে রাগারাগি করে তার তাঁবু বন্ধ করে দেয়। জ্যাকসন যখন তার তাঁবুর বাইরে বসেছিল ঠিক তখনই সে দূর থেকে চার্লির আওয়াজ শুনতে পায়। সেখানে একটা বড় ভ্যানের ভিতরে চার্লি একটা ছোটখাটো স্টুডিও সেট আপ করে রেখেছিল। জ্যাকসন সেখানে ঢোকার পর সবকিছু দেখে তার কাছ থেকে আসল ব্যাপারটা জানতে চাইলে সে ধীরে ধীরে তাকে বলতে শুরু করে। সে জানায় গত কয়েক মাস এখানে ঘাপটি মেরে সে জেনেছে যে পৃথিবীর কেন্দ্র ধীরে ধীরে গলে যাচ্ছে, আর কেন্দ্রের উপরে যেহেতু মাটির আস্তরণ বসানো, তাই কেন্দ্র যদি গলে যায় তাহলে পৃথিবীর উপরিভাগও ধ্বংস হতে শুরু করবে। তাছাড়া হঠাৎ এত পরিমাণ লাভা বেড়ে যাওয়ার কারণে সমস্ত পৃথিবীতে থাকা সব আগ্নেয়গিরিগুলো অ্যাক্টিভ হয়ে কিয়ামত ডেকে আনবে। এছাড়াও মায়ান সভ্যতার লোকেরা বহু বছর আগে এই ঘটনারই ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, তাই সরকার এই কথাটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এমনকি তারা কিছু মানুষকে বাঁচানোর জন্য জাহাজও তৈরি করেছে। এখন এই সব কথা জ্যাকসন শুনলেও এগুলো তার কাছে সির্ফ গাল গল্প বলেই মনে হয়, কেননা তার মনে হতে থাকে যে এত বড় ঘটনা সরকার নিশ্চয়ই জনগণের কাছ থেকে লুকাবে না। ওদিকে জ্যাকসনের এক্স ওয়াইফ কেট এবং তার বর্তমান স্বামী গর্ডন তখন একটা সুপার মার্কেটে বাজার করছিল। হঠাৎ সেই সুপার মার্কেটের একদম মাঝ বরাবর বিশাল এক ফাটলের তৈরি হয়। গর্ডন আর কেট কোনোভাবে সেই ফাটল থেকে পড়তে পড়তে বেঁচে যায়। এই ঘটনা যে সেই ধ্বংসেরই নমুনা তা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খুব দ্রুত এই নিউজটা টিভিতে ছড়িয়ে পড়লে জ্যাকসনও ব্যাপারটা জানতে পারে। কেটও তাদের সাথে যোগাযোগ করে ছেলে মেয়েকে নিয়ে দ্রুত ঘরে আসতে বলে, আর জ্যাকসনও তাদেরকে পৌঁছে দিয়ে আসে। এদিকে আদ্রিয়ান সত্যামের কাছ থেকে আবারও কনফার্ম হয় যে গত 48 ঘন্টায় পৃথিবীর কেন্দ্র অনেকটাই গলে গেছে, তাই আজকের মধ্যেই তাদেরকে জাহাজে উঠে পড়ার কাজ শুরু করতে হবে। আদ্রিয়ান সত্যাম তার ফ্যামিলি নিয়ে দ্রুত আমেরিকা চলে আসতে বলে। এরপর সে প্রেসিডেন্টকেও এই ব্যাপারে জানিয়ে একটা ব্রিফিং এর আয়োজন করে। সেই কনফারেন্সে পৃথিবীর বড় বড় দেশগুলো সব প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা যুক্ত ছিল। আদ্রিয়ান এবং ইউএসএ প্রেসিডেন্ট মিলে সবাইকে অতি সত্বর ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করতে বলে। অর্ডার পাওয়ার পরেই জাহাজের জন্য আগে থেকেই টিকিট বুক করে রাখা বিলিনিয়ারদের কাছে মেসেজ যেতে থাকে। এমনই এক বিলিনিয়ার ছিল রাশিয়ান লোক ইউরি কার্পভ। সে তখন তার ছেলের বক্সিং ম্যাচ দেখায় ব্যস্ত ছিল। তার কাছে মেসেজ আসার পরে সে বক্সিং রিং ছেড়ে দ্রুত নিজের ড্রাইভারকে ফোন করে, আর কাকতালীয়ভাবে সেই ড্রাইভারটা ছিল জ্যাকসন। অর্থাৎ একসময়কার তুমুল জনপ্রিয় সায়েন্স ফিকশন রাইটার এখন নিজের জনপ্রিয়তা হারিয়ে ড্রাইভারের চাকরি করছে। ইউরি তাকে ফোন করে দ্রুত তার ছেলেদেরকে গাড়িতে করে এয়ারপোর্টে নিয়ে আসতে বলে, কারণ সেদিন রাতেই তাদেরকে চায়নায় গিয়ে জাহাজে উঠতে হবে। জ্যাকসন তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ইউরির ছেলেদেরকে নিয়ে আসতে যায়, কিন্তু তার পৌঁছাতে কিছুটা দেরি হয়ে যাওয়ায় তার উপরে তারা রেগেছিল। এমনকি এয়ারপোর্ট
এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসার পরেও তারা তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তবে হঠাৎ প্লেনে ওঠার সময় ইউরির এক ছেলে মুখ ফসকে বলে ফেলে যে আমরা একটা বড় শিপে উঠতে যাচ্ছি, আমরা সবাই বেঁচে যাব আর তোরা এখানে পচে মরবি। এই কথা শোনা মাত্রই জ্যাকসনের মাথায় খটকা লাগে। সে ভাবতে থাকে তাহলে চার্লির বলা সব কথা কি সত্যিই ছিল। পাশে দাঁড়ানো একটা প্রাইভেট জেটের পাইলটের কাছে যায়। সে তার হাতে থাকা অনেক পুরাতন আর দামি অ্যান্টিক ঘড়িটা তাকে অফার করে সে কিছুক্ষণের জন্য ওয়েট করতে বলে। তারপর সে প্রচন্ড বেগে গাড়ি চালিয়ে কেইটের বাড়ির দিকে যেতে যেতে তাকে ফোন করে। সে কেটকে দ্রুত বাচ্চাদের নিয়ে রেডি হয়ে যেতে বলে, কারণ তার অনুমান হলো কিছুক্ষণের মধ্যেই ধ্বংসযজ্ঞ শুরু হতে চলেছে। কেইটরা কিন্তু প্রথমে তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ আদ্রিয়ান তখন টিভিতে জনগণকে শান্ত রাখার জন্য একটা ফেক রিপোর্ট পাঠ করছিল। কেইট ফোন রেখে দিলেও জ্যাকসন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসতে থাকে। এর কয়েক সেকেন্ড পরে কেইট আর গর্ডন টের পায় যে জ্যাকসনের কথাটাই সত্যি ছিল। মারাত্মক এক ভূমিকম্প শুরু হয়ে তাদের পুরো বিল্ডিংটা ধসে পড়তে থাকে। তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। ভয়ে তারা সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য টেবিলের নিচে ঢুকে পড়ে। ইতিমধ্যে জ্যাকসনও সেখানে পৌঁছে গিয়েছিল। সে খুব দ্রুত অনেক কষ্টে তাদের টেবিলের তলা থেকে বের করে এনে গাড়িতে বসায়। তাদের চারিপাশে তখন লিটারেলি কিয়ামত শুরু হয়ে গেছে। আশেপাশের পুরো এলাকার মাটি ফেটে চৌচির হয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত বিল্ডিং, গাছপালা সহ সবকিছু একদম তাসের ঘরের মতন ভেঙে পড়ছিল। মানে পৃথিবীর উপরের অংশটা লিটারেলি মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। এরই মধ্যে জ্যাকসন প্রচন্ড গতিতে গাড়ি চালানো শুরু করে দেয়। তাদের পিছনের রোডও ততক্ষণে পুরো ধসে যেতে শুরু করে। চারপাশ থেকে পড়তে থাকা বিল্ডিং, গাছ আর বিভিন্ন জিনিসকে এড়িয়ে জ্যাকসন মারাত্মক কায়দায় তার গাড়িটাকে ড্রাইভ করতে থাকে। শেষ পর্যন্ত ধসে পড়া একটা ব্রিজ থেকে ইঞ্চি খানিকের জন্য বেঁচে গিয়ে কোনো মতে তারা এয়ারপোর্টে পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখা যায় যে জ্যাকসনের কন্ট্রাক্ট করে রাখা সে পাইলটও ততক্ষণে মরে পড়ে আছে। কিন্তু তার প্রাইভেট জেট আর এয়ারপোর্টের রানওয়ে তখনও কিন্তু অক্ষত ছিল। তবে যে কোনো মুহূর্তেও সেখানে ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে। তাই আর কোনো উপায় না পেয়ে কেইট গর্ডনকে প্লেন চালাতে বলে, কেননা গর্ডন পাইলট হওয়ার জন্য অল্প কয়েকদিন লিসেন নিয়েছিল। সে ইতস্ত করতে থাকলেও জ্যাকসন তাকে ঠেলে প্লেনে তুলে দেয় প্লেন চালানোর জন্য। তবে ততক্ষণে তাদের রানওয়েও ধ্বংস হয়ে যেতে শুরু করেছিল। এই অবস্থায় একদম শেষ মুহূর্তে এসে গর্ডন প্লেনটাকে উড়াতে সক্ষম হয়। ভাইরে ভাই, এই লেভেলের ইন্টেন্স সিন আমি এর আগে খুব কমই দেখেছি। তারা যখন প্লেন নিয়ে উড়ে যাচ্ছিল তাদের নিচের পৃথিবীতে তখন কিয়ামত চলছিল। মানুষের বানানো যা কিছু আছে সব কিছুই যেন পাউডারের মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। প্লেন উড়ে যাওয়ার সময়ও বিল্ডিং আর ব্রিজগুলো থেকে তারা অল্পের জন্য জানে বেঁচে যায়। এবার কেট যখন জ্যাকসনকে জিজ্ঞেস করে যে সে কিভাবে আগে থেকে এই কাহিনী জানলো, তখন সে জানায় যে ইয়েলোস্টোন পার্কে থাকা চার্লি নামের এক লোক তাকে এই সমস্ত কিছু জানিয়েছে। এমনকি সে এটাও জানিয়েছে যে সরকার বেশ কিছু ধনী লোক নিয়ে একটা স্পেস শাটলে করে পৃথিবীর থেকে বাইরে চলে যাচ্ছে। চার্লির কাছে তিব্বতের সেই জায়গাটার একটা ম্যাপও ছিল, যেটা তাকে একটা সায়েন্টিস্ট পাঠিয়েছিল। ফলে তাদেরকে এখন চার্লির সাথে দেখা করে তিব্বতের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ আমেরিকার অন্যান্য স্টেট বা পৃথিবীর অন্যান্য জায়গাতে কখন যে এই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। এদিকে আদ্রিয়ান অফিসে বসে জানতে পারে যে প্রায় 11 মাত্রার এক মহাভূমিকম্প আমেরিকার ক্যালিফোর্নিয়াকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার হাতে যে আর বেশি সময় নেই সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারছিল। তৎক্ষণাৎ সে তার বাবাকে ফোন করে লোকেশন জিজ্ঞেস করে, কারণ সে তার বাবাকেও সেফ রাখতে চেয়েছিল। কিন্তু তার বাবা তখন মাঝ সমুদ্রে একটা জাহাজের মধ্যে ছিলেন। তিনি মাসের পর মাস বন্দি থেকে অনিশ্চয়তার জীবন কাটানোর চাইতে মৃত্যুকে ভালো মনে করতেন। তাছাড়া শিপের এতগুলো মানুষকে মৃত্যুর জন্য ছেড়ে দিয়ে একা নিজের জীবন বাঁচানোটাও তার কাছে স্বার্থপরতা। তাই আদ্রিয়ানের অনুরোধ সত্ত্বেও সে আসতে রাজি হয় না। ফলে আদ্রিয়ান তাকে এক ইমোশনাল বিদায় দিতে বাধ্য হয়। অন্যদিকে জ্যাকসন ততক্ষণে তার ফ্যামিলির সবাইকে নিয়ে ন্যাশনাল পার্কে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে চার্লির দেখা পায় না। তখন চার্লিকে খোঁজার জন্য ওই ভ্যান নিয়ে বের হলে তার মেয়ে লিলিও তার সাথে আসে। দ্রুত গতিতে ভ্যান চালিয়ে এদিক ওদিক খোঁজার পর অবশেষে তারা তাকে দূর এক পাহাড়ের উপর দেখতে পায়। চার্লি তখনও সেই পাহাড়ের উপরে চড়ে আপন মনে বকবক করছিল। জ্যাকসন দ্রুত পাহাড়ে উঠে তার কাছ থেকে ম্যাপের কথা জিজ্ঞেস করলে চার্লি জানায় যে ম্যাপটা তার ভ্যানের মধ্যে থাকা একটা আলমারির ভিতরে আছে। তবে তাদের কথার মাঝেই হঠাৎ দূর থেকে আগুনের ফুলকি উঠে আসতে দেখা যায়। তার মানে এখানেও ধ্বংসযজ্ঞ শুরু হতে আর বেশি বাকি নেই। এই অবস্থায় জ্যাকসন চার্লিকে নিজের সাথে নিতে চাইলেও সে যেতে রাজি হয় না, কারণ সে এই আগ্নেয়গিরির সৌন্দর্য দেখতে দেখতে মৃত্যুবরণ করতে চায়। অগত্যা জ্যাকসন তাকে রেখে ভ্যানে উঠে রওনা দেয়। আর পরক্ষণেই পার্কের সেই ভয়ানক আগ্নেয়গিরি থেকে মারাত্মক এক আগ্নেয় উৎপাত শুরু হয়।
পৃথিবীর সবচেয়ে বড় এই আগ্নেয়গিরি থেকে আগুন উৎপাত হলে চারিদিকের অবস্থা কি হবে তা তো তোমরা বুঝতেই পারছো। প্রচন্ড বেগে গলিত লাভা বের হওয়ার পাশাপাশি চারিদিক থেকে উল্কাপিণ্ডের মতন আগুনের গোলা এসে পড়তে থাকে। এর মধ্যে একটা গোলা এসে চার্লিকেও একদম পিষে দেয়। এই সময়টায় জ্যাকসন তার সর্বশক্তি দিয়ে প্রচন্ড বেগে গাড়ি চালাচ্ছিল। আশেপাশে পড়তে থাকা আগুনের বৃষ্টি থেকে সে কোনো রকম বেঁচে তারা অবশেষে প্লেনের কাছে গিয়ে পৌঁছায়। গর্ডন কিন্তু তাদের আশা এক প্রকার ছেড়ে দিয়ে প্লেন স্টার্ট করার প্রস্তুতি দিচ্ছিল, কারণ তার আশেপাশেও আগ্নেয় উৎপাতের কারণে পায়ের তলার মাটি দ্রুতই ধ্বংস হয়ে যাচ্ছিল। জ্যাকসন দ্রুত লিলিকে কেইটের হাতে তুলে দিয়ে ম্যাপ খুঁজতে শুরু করে, আর অবশেষে সেই ম্যাপটা পাওয়া গেলে হঠাৎ ভ্যানের নিচের মাটি ধসে গিয়ে ভ্যানটা মাটির দিকে ঢুকতে শুরু করে। প্লেনের ভিতর থেকে এই দৃশ্য দেখে গর্ডন দ্রুত প্লেন উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের নিচের রানওয়ে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যেতে চলেছে। ভ্যান যখন পুরোপুরি মাটির গর্তে ঢুকে যায় তখন সবাই ভেবে নিয়েছিল যে জ্যাকসনও হয়তো শেষ। তবে শেষ মুহূর্তে গর্ত থেকে তাকে উপরে উঠতে দেখে কেইট চিৎকার করে প্লেনটাকে স্লো করতে বলে। এরপর জ্যাকসনও তার সব শক্তি দিয়ে কোনোভাবে সেই গর্ত থেকে উঠে প্লেনের দিকে দৌড় দেয়। এবার কেইট তার হাত ধরে তাকে প্লেনের ভিতর ঢুকিয়ে নেয়। এভাবেই একেবারে মৃত্যুর মুখ থেকে তারা আবারও বেঁচে ফেরে। এরপর গর্ডন কোনো মতন পড়ন্ত আগুনের গোলা থেকে প্লেনটাকে বাঁচিয়ে নিয়ে আকাশে উড়াল দেয়। তারপর জ্যাকসনও তার ম্যাপটা সবাইকে দেখিয়ে জানিয়ে দেয় যে এখন তাদেরকে চায়নার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তবে এই প্লেন দিয়ে সেই কাজ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ওদিকে আদ্রিয়ানো তার অফিসে বসে পৃথিবীর নানা প্রান্ত থেকে একের পর এক ধ্বংসযজ্ঞের খবর পেতে শুরু করেছে। অর্থাৎ পৃথিবী এবং মানব জাতির অন্তিম মুহূর্ত ততক্ষণে শুরু হয়ে গেছে। চিফ অফ স্টাফ কার্লো তখন দ্রুত সবাইকে নিয়ে জাহাজে ওঠার প্রোগ্রামটি চালু করার কাজে লেগে পড়ে। ইতিমধ্যে ইয়েলোস্টোনের আগ্নেয়গিরি থেকে আগ্নোৎপাতের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। পুরো নিউ ইয়র্কের শহরের আকাশ ততক্ষণে কালো ধোঁয়া এবং ছাই ময়লায় ঢেকে গেছে। এই অবস্থায় আদ্রিয়ান কার্লকে অনুরোধ করে যে সে যেন সবাইকে সত্যটা জানিয়ে দেয়, কিন্তু কার্ল তাতে কোনোভাবেই রাজি হয় না। কারণ তার কথা হলো যে যদি জাহাজ চালু করার আগে সবাইকে ব্যাপারটা জানিয়ে দেওয়া হয় তাহলে পুরো দুনিয়ার সবাই শাটালে উঠতে চাইবে, যার ফলে তাতে তাদের সমস্ত প্ল্যান একবারে ভেস্তে যাবে। এমনকি সে এটাও জানায় যে এত বছর ধরে যারা পুরো পৃথিবীটাকে সত্য জানানোর চেষ্টা করেছিল তাদের সবাইকে তারা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ লুভার মিউজিয়ামের ডিরেক্টরের মৃত্যু তাদের হাতে ছিল। এভাবে এত বছর ধরে এমন মারাত্মক একটা খবরকে তারা সিক্রেট রাখতে পেরেছিল। আদ্রিয়ান এই সমস্ত কথা শুনে একবারে স্তব্ধ হয়ে যায়। কার্ল তাকে পাত্তা না দিয়ে সবার আগে প্রেসিডেন্টকে জাহাজে তোলার ব্যবস্থা করতে চায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রেসিডেন্ট আদ্রিয়ানের সাথে একান্তে কথা বলা শুরু করে। সবাই বেরিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট বলে যে এভাবে পুরো পৃথিবীর মানুষকে অন্ধকার রেখে কাপুরুষের মতো পালিয়ে যাওয়াটা তার একেবারে ঠিক মনে হচ্ছে না। যদি মানব জাতি কোনোভাবে বেঁচে যায় তাহলে আজীবন মানুষ তাকে আমেরিকার শেষ প্রেসিডেন্ট হিসেবে না, বরং মনে রাখবে একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে। তাই তিনি সবাইকে এই খবরটা জানিয়ে দিতে চান। আদ্রিয়ানো অগত্যা প্রেসিডেন্টকে রেখে চায়নার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে প্লেনে উঠতে বাধ্য হয়। প্রেসিডেন্টের কথায় তার মেয়ে লারাও একই প্লেনে চড়ে বসে। প্লেনে ওঠার পর যখন আদ্রিয়ান সবাইকে জানায় যে প্রেসিডেন্ট আসছে না, তখন কার্ল নিজের হাতে সব কমান্ড নিয়ে নেয়, অর্থাৎ সেই এখন প্রেসিডেন্ট। অন্যদিকে প্রেসিডেন্ট সবার উদ্দেশ্যে একটা স্পিচ দিতে শুরু করে। তিনি সবাইকে আসন্ন ধ্বংসযজ্ঞের কথা জানিয়ে দিয়ে বলেন যে এর মোকাবেলা করার জন্য তাদের হাতে কিচ্ছু নেই। তার স্পিচ শেষ হওয়ার পরেই পুরো পৃথিবীতে একটা প্যানিক ছড়িয়ে পড়ে। সবার নিজ নিজ উপাস্যের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। ওদিকে জ্যাকসন সবাইকে নিয়ে ততক্ষণে লাস ভেগাসের একটা এয়ারপোর্টে ল্যান্ডিং করে। সেখানেও অন্য রাজ্যগুলোর মতো ঠিক একই অবস্থা ছিল, কারণ এতক্ষণে পৃথিবীর সবখানেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে। এয়ারপোর্টের কর্মীরা তাদেরকে অন্যান্য মানুষদের সাথে আটকে রাখলেও জ্যাকসনের হঠাৎ ইউরির সাথে দেখা হয়। তাকে দেখা মাত্রই জ্যাকসন তাকে বলে যে সে নিশ্চয়ই এখান থেকে বের হয়ে যাওয়ার পথটা জানে। তবে হঠাৎ ইউরিকে তার পাইলট এসে জানায় যে সে বাইরে থাকা বিশাল অ্যান্টনভ প্লেনটাকে ওড়াতে পারবে, কিন্তু তার জন্য তার সাথে আরো একজন কো পাইলট দরকার। সুযোগ বুঝে জ্যাকসন তাকে বলে যে পাইলট তো আমাদের সাথেই আছে, এই গর্ডনই তো পাইলট। কিন্তু বলদ গর্ডন আবার তাতে না করতে থাকে। তবে জ্যাকসন তাকে চুপচাপ করিয়ে দিয়ে শেষমেশ সবাইকে নিয়ে ইউরি এবং তার ফ্যামিলির সাথে প্লেনে চড়ে বসে। এই অ্যান্টনভ বিমানটা হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশাল বিমান। এই বিমানটা এতটাই বিরাট যে তার মধ্যে আস্ত ছোট
বিমান পর্যন্ত ক্যারি করা যায়। সবাই বিমানে ওঠার পর দেখতে পায় যে সেখানে কার্গো হিসেবে প্রচুর দামি দামি গাড়ি রাখা আছে। এবার পাইলট সাশা প্লেনটাকে স্টার্ট করে গর্ডনকে কো পাইলটের কাজ করতে বলে, কিন্তু গর্ডন তো এত বড় ককপিট দেখে পুরোই থতমত খেয়ে যায়। তাকে বোকার মতো বসে থাকতে দেখে সাশা তাকে সমস্ত ইনস্ট্রাকশন দিতে থাকে, কিন্তু প্লেনের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় গর্ডনের হাতে স্টিয়ারিং ধরিয়ে দিয়ে সে সেটাকে ঠিক করতে যায়, কিন্তু ল্যান্ডিং গিয়ারটা আর ঠিক করা সম্ভব হয় না। তাই এখন তারা কিভাবে ল্যান্ডিং করবে সেটা তারা নিজেরাও জানে না। অগত্যা সেই চিন্তা বাদ দিয়ে গর্ডন প্লেন চালাতে শুরু করলে প্লেনটা কিছু দূর গিয়ে সামনে থাকা বিশাল এক গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে কোনোভাবে প্লেনটাকে উপরে ওঠাতে সক্ষম হয়। আর সাশাও ততক্ষণে ফিরে আসলে ধোয়ার আস্তরণের মধ্যে দিয়ে প্লেনটা অবশেষে আকাশে উঠতে সক্ষম হয়। প্লেনে চড়ার পর ইউরির গার্লফ্রেন্ডের সাথে কেইটের বেশ ভালোই ভাব হয়ে যায়। কিছুক্ষণ পরেই হাওয়াই রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় সবাই নিচের দিকে তাকিয়ে একেবারে স্তম্ভিত হয়ে পড়ে। সমস্ত রাজ্যটাই পুরোপুরি আগুনের নদীতে পরিণত হয়েছে। এদিকে তাদের প্লেনের ফুয়েলও ধীরে ধীরে কমে আসছে। এছাড়াও ল্যান্ডিং গিয়ার না থাকায় তারা যে ক্র্যাশ ল্যান্ডিং করবে সেটা প্রায় সবাই নিশ্চিত। ওদিকে আদ্রিয়ান চায়নাগামী প্লেন ওঠার পর তার সাথে প্রেসিডেন্টের মেয়ে লারার পরিচয় হয়। কিছুক্ষণ পর তাদের কাছে খবর আসে যে 10 মাত্রা 2টি ভূমিকম্পে ওয়াশিংটন শহর পুরোপুরি ধসে গেছে। প্রেসিডেন্ট নিজেও মানুষজনকে দেখতে গিয়ে তাদের সাথে মাটির নিচে চাপা পড়ে। এই খবর পাওয়ার পর কার্ল অফিসিয়ালি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে ফেলে। আদ্রিয়ানের কাছে একের পর এক পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ভূমিকম্পগুলোর আপডেট আসছিল। এবার তারা বুঝতে পারে যে খুব দ্রুতই তাদের ধারণা অনুসারে সেই মেগা সুনামি আসতে চলেছে, তাই খুব দ্রুত তাদেরকে চায়নায় পৌঁছে জাহাজে উঠতে হবে। দেখতে দেখতে সেই মেগা সুনামি ধীরে ধীরে পৃথিবীর সব দেশগুলোকেই আঘাত করতে থাকে। সমুদ্রের মাঝখানে থাকা আদ্রিয়ানের বাবার জাহাজও সেই সুনামির ধাক্কায় সমুদ্রের বুকে ডুবে যায়। ওদিকে ইউএসএ প্রেসিডেন্ট কিন্তু তখনও জীবিত ছিল, তবে এবার সেই সুনামি তাদের দিকে এগিয়ে এসে তাকে সহ পুরো আমেরিকাকে লণ্ডভণ্ড করে দেয়। অন্যদিকে আদ্রিয়ানও প্রতি মুহূর্তে সেই সুনামির আপডেটগুলো পেতে থাকে। পৃথিবীর উপরিভাগ কেবল কয়েকটা জায়গা ছাড়া ইতিমধ্যে প্রায় ধ্বংস হয়ে গেছে। এদিকে প্লেনে বসে থাকা পাইলট সাশা এবং গর্ডনও টের পায় যে ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে তাদের প্লেনের ইঞ্জিন ফেল করেছে, তাই তারা সবাইকে ক্র্যাশ ল্যান্ডিং এর প্রিপারেশন নিতে বলে। জ্যাকসন আর ইউরি দ্রুত তাদের বাচ্চাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে নেয়, কারণ সাশা তাদের প্লেনটাকে স্লাইড করিয়ে বরফাচ্ছন্ন পাহাড়ে ক্র্যাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে, কেননা এতে করে তাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। এবার প্ল্যান মোতাবেক তারা প্লেনটাকে বরফাচ্ছন্ন পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু এরপরেও তারা ঠিকঠাক ভাবে ল্যান্ড করতে পারবে কিনা তার নিশ্চিত ছিল না। তাই সাশা এবার গর্ডনকে দিয়ে জ্যাকসন এবং ইউরিকে ডেকে পাঠায়। এরপর সে এবার তাদেরকে একটা মারাত্মক আইডিয়া দেয়। সে জানায় যে যখন প্লেনের গতি অনেকটা কমে আসবে তখন সে প্লেনের কার্গো কম্পার্টমেন্টের দরজা খুলে দেবে। জ্যাকসন যেন সবাইকে নিয়ে আগে থেকে একটা গাড়িতে চড়ে বসে। দরজা খোলা মাত্রই সেই গাড়িতে করে সবাই বেরিয়ে যেতে পারবে। এবার এই কথা অনুযায়ী জ্যাকসন তৎক্ষণাৎ সবাইকে নিয়ে একটা গাড়িতে চড়ে বসলে সাশা গর্ডনকেও সেখানে যেতে বলে। গর্ডনও গাড়িতে ওঠার পর জ্যাকসন এবার গাড়িটা স্টার্ট করতে যায়, কিন্তু সেই গাড়িটা কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। আসলে এই গাড়িটার ইঞ্জিন স্টার্ট হতো ভয়েস কমান্ডের মাধ্যমে। ইউরি সে ভয়েস কমান্ড দেওয়া মাত্রই ইঞ্জিনটা চালু হয়ে যায়, আর জ্যাকসনও তীব্র গতিতে গাড়িটাকে নিয়ে খোলা দরজা দিয়ে বেরিয়ে আসে। এরপর বিশাল সে প্লেনটাও তখন বরফে ধাক্কা খেতে থাকলে তার ভিতর থেকে সব গাড়িগুলো ছিটকে গিয়ে বাইরে বেরিয়ে আসে। জ্যাকসন কোনোভাবে সেগুলোকে এড়িয়ে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়। ভাইরে ভাই, একসাথে একের পর এক এমন ইন্টেন্স সিনগুলো যে কারোর মাথায় একদম হুশ উড়িয়ে দেবে। যাই হোক, জ্যাকসন বাঁচতে পারলেও বেচারা সাশা কিন্তু বাঁচতে পারে না। প্লেনটাকে সে থামাতে পারলেও বিশাল এই প্লেনের ভার সহ্য করতে না পেরে বরফ ভেঙে প্লেন সহ সোজা নিচে পড়ে যায়। অন্যদিকে জ্যাকসন সবাইকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসার পরেই তারা দেখতে পায় যে চাইনিজ আর্মি বিভিন্ন হেলিকপ্টারে করে নানা জীবজন্তুকেও নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ জাহাজগুলোতে এদেরকে মানুষের সাথে রেখে পৃথিবীর প্রাণী জগৎকে আবারও বাঁচিয়ে তোলার চেষ্টা করা হবে। এদেরকে যেতে দেখে সবাই তাদের উদ্দেশ্যে হাত নাড়াতে শুরু করলে একটা হেলিকপ্টার এসে তাদের সামনে থামে। এরপর তারা তাদের কাছে জাহাজে ওঠার পাস চায়। তাদের মধ্যে স্বাভাবিকভাবেই কেবল ইউরির কাছেই 3টে টিকিট ছিল, অর্থাৎ সে শুধুমাত্র নিজের আর তার 2 ছেলের জন্য টিকিট কেটেছিল, এমনকি সে তার গার্লফ্রেন্ড তমার জন্য টিকিট কাটেনি।
এখন সে তাকে এই কারণ জিজ্ঞেস করলে ইউরি জানায় যে সে আগে থেকেই তামারা এবং সাশার রিলেশনের ব্যাপারটা জানতো। এই কথা বলে সে সবাইকে রেখে নিজের 2 ছেলেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আদ্রিয়ান আর কার্লো তাদের সঙ্গীদেরকে নিয়ে চায়না এসে পৌঁছেছে। সেখানে আসার পর তারা খবর পায় যে তাদের একটা জাহাজ ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেছে। এখন সেখানকার যাত্রীদেরকে তারা কোথায় রাখবে সেটা নিয়ে বেঁধে যায় এক তুমুল হুলস্থুল। ইতিমধ্যে ইউরিও সেখানে এসে দেখতে পায় যে শিপে তার ওঠার কথা ছিল সেটা বিকল হয়ে আছে, ফলে সেও সেখানে আটকা পড়ে যায়। আদ্রিয়ান আর লারা জানতে পারে যে সাধারণ মানুষ তো দূরের কথা, জাহাজ বানানোর কাজে নিয়োজিত থাকা ওয়ার্কারদেরকে পর্যন্ত জাহাজে তোলা হবে না। ওদিকে জ্যাকসন আর গর্ডনরা তখন রাস্তায় দাঁড়িয়ে শিপের কাছে যাওয়ার উপায় খুঁজছিল। অবশেষে দূর থেকে তারা দুজন চাইনিজ বংকে গাড়ি চালিয়ে যেতে দেখে চিৎকার করে হাত নাড়ায়। সেই ভিক্ষুকরাও তাদেরকে দেখতে পেয়ে নিজেদের গাড়িতে তুলে নেয়। এরপর তারা সবাই মিলে জাহাজের দিকে রওনা দেয়। ওদিকে আদ্রিয়ান তার জাহাজে ওঠার কিছু সময় পর সত্যমের ফোন পায়। সত্যম তাকে জানায় যে তাদেরকে ইন্ডিয়া থেকে নিয়ে আসার জন্য কেউ আসেনি, অথচ কার্ল তাকে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল। সত্যম আরো জানায় যে আর কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল সুনামির আঘাতে পুরো পরিবার সহ সে মারা পড়তে যাচ্ছে। সে আদ্রিয়ানকে শেষ বিদায় জানানো মাত্রই মহা সুনামি এসে তাকে শেষ করে দেয়। সত্যমের এই করুণ পরিণতিতে আদ্রিয়ানের মাথা প্রচন্ড খারাপ হয়ে যায়। সে দ্রুত কার্লের কাছে গিয়ে তাকে এই ব্যাপারে জবাবদিহি করতে থাকে। এছাড়াও সত্যমের দেওয়া ইনফরমেশন অনুযায়ী আরো একটা সুনামি মাত্র 30 মিনিটের মধ্যেই তাদের দিকে আঘাত করতে চলেছে। কার্ল এই সব কিছু শোনার পর সামান্য কিছু লোক নিয়ে জাহাজটাকে লঞ্চ করার আদেশ দেয়। অন্যদিকে জ্যাকসনরা সেই জাহাজের কাছে আসলে গার্ড তাদেরকে আটকায়। তখন কেট তাদের কাছে মিনতি করে অন্তত তাদের বাচ্চাকে জাহাজে তুলে দিতে বলে। কেটের কথা শুনে সেই মং এবং তার মাও তাদেরকে ছাড়া ভিতরে যেতে চায় না। অবশেষে তিনজন রাজি হয়ে গেলে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়। এদিকে কার্লের আদেশে সব জাহাজের দরজাগুলো বন্ধ রাখা হলে বাইরের সব মানুষরা এবার পাগলের মতো হয়ে যায়। তারা সবাই বিশাল সেই হল রুমে জমায়েত হয়ে জাহাজে ওঠার চেষ্টা করতে থাকে। এই চক্করে অনেকেই তো নিচে পড়ে গিয়ে মারাও যায়। অন্যদিকে দিয়েজেন তার পরিচিত আরেক সিক্রেট জায়গা দিয়ে জাহাজের ইঞ্জিন রুমের দিকে জ্যাকসনদের নিয়ে যেতে থাকে। সেদিকে যেতে যেতে তামারা হঠাৎ তার কুকুর দেখতে পায়। সেই কুকুরটাও তখন ইউরির কাছ থেকে লাফিয়ে তার কাছে চলে আসে। এরপর তারা সবাই ইঞ্জিন রুমের ভিতরে ঢুকতে বাধ্য হয়। এদিকে আদ্রিয়ান জাহাজের বাইরে এত লোককে পাগল প্রায় অবস্থায় দেখতে পেয়ে ভীষণ রাগান্বিত হয়, কিন্তু কার্ল তবুও সব জাহাজের ক্যাপ্টেনদের দরজা বন্ধ রাখার আদেশ দেয়। এবার আদ্রিয়ান নিজে মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে স্পিচ দিতে শুরু করে। সে বলতে থাকে যে যদি আমরা আজকে এই নৃশংসতা দিয়ে মানব জাতিকে রক্ষা করি তাহলে কি লাভ হবে, বাইরে এই মানুষগুলোর মৃত্যুর জবাব আমরা কাকে দেব? আমার বন্ধু সত্যম বিনা কারণে নির্মম ভাবে মৃত্যুবরণ করেছে, অথচ তার এই শিপে থাকার কথা ছিল। এমনকি এই সমস্ত কিছু আমরা তার জন্যই বানাতে পেরেছি, কারণ সেই প্রথমে পৃথিবীর এই পরিবর্তনটাকে আবিষ্কার করেছিল। তার এই কথাগুলো শোনার পর জাহাজে উপস্থিত সবার ভিত নড়ে ওঠে। সবাই দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরাও দরজা খোলার পক্ষে মত দেয়। এর পরপরই সবগুলো জাহাজের দরজা ধীরে ধীরে খোলা হয়, কিন্তু এই কারণে আবার ইঞ্জিন রুমের ভিতর দিয়ে সিক্রেট পথে ঢুকতে থাকা জ্যাকসনরা পড়ে যায় মহাবিপদে। জাহাজের বিশাল বিশাল দরজাগুলো খোলার জন্য হাইড্রোলিক সিস্টেমের মাঝে তারা আটকা পড়ে যায়। জ্যাকসন গর্ডনকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে চাকতিগুলো তাকে পিষে ফেলে। এর উপরে আবার তার পকেট থেকে ইম্প্যাক্ট ড্রাইভার পড়ে গিয়ে ইঞ্জিনের কিছু তারে গিয়ে লাগে। এই কারণে সমস্যা সৃষ্টি হয় এবং জাহাজের দরজাগুলো পুরোপুরি খোলে না। জ্যাকসনও ভাগ্যক্রমে খুব সরু একটা জায়গা দিয়ে কোনোভাবে ঢুকে পড়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। ওদিকে দরজা পুরোপুরি না খোলার কারণে জাহাজের ক্রুরা চিন্তায় পড়ে যায়, যদিও তারা সেটাকে সামান্য টেকনিক্যাল সমস্যা বলে সেদিকে মনোযোগ দেয় না। তবে ওই ছোট্ট ড্রাইভারটাই যে কি বিরাট ঝামেলা ডেকে এনেছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে দরজা খোলার পর সমস্ত লোকেরা পাগলের মতন জাহাজে উঠতে থাকে। শেষ পর্যন্ত অনেকেই জাহাজে উঠে গেলেও ওভারলোডের কারণে ক্যাপ্টেন জাহাজের দরজা বন্ধ করার আদেশ দেয়। দরজা বন্ধ হয়ে আসতে থাকলে ইউরি আর তার ছেলে বাইরে প্রায় আটকায় পড়তে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইউরি তার ছেলেকে উপরে তুলে নিতে সক্ষম হয়, কিন্তু সেটা করতে গিয়ে সে নিজে নিচে পড়ে মারা যায়। এদিকে জাহাজের দরজাগুলো কিন্তু ওই ইম্প্যাক্ট ড্রাইভারের কারণে পুরোপুরি ক্লোজ হয়নি, আর দরজা ক্লোজ না হলে জাহাজের ইঞ্জিনও চালু করা সম্ভব ছিল না। এদিকে বিশাল সুনামি তাদের থেকে আর মাত্র কয়েকশো ফুট দূরে। শেষ পর্যন্ত সুনামি এসে জাহাজে আঘাত হানলে জাহাজ ভেসে ওঠে ঠিকই, কিন্তু দরজার ফাঁক দিয়ে তীব্র বেগে পানি ঝুঁকতে শুরু করে। এই অবস্থায় জাহাজের প্রত্যেকেই মারাত্মক ঝাঁকুনি দিয়ে এদিক ওদিক ছিটকে পড়তে থাকে। জ্যাকসন আর কেট তাদের বাচ্চাদের নিয়ে পানির মধ্যে আটকা পড়ে।
এদিকে আদ্রিয়ানো জাহাজের ক্রুদের সাহায্যে বুঝতে পারে যে জাহাজের হাইড্রোলিক সিস্টেমে কোনো গন্ডগোল হয়েছে, তাই সে জাহাজের এক ক্রুকে নিয়ে সেদিকে এগিয়ে যায়। কিন্তু ততক্ষণে জাহাজের সিকিউরিটির জন্য বানানো ওয়াটার ডোরগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এই দরজাগুলো জাহাজের ভিতরের দিকে পানি আটকানোর জন্য বানানো হয়। এখন ওগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে দরজার দুদিকে তামারা এবং জ্যাকসনরা আটকে পড়ে। এর মধ্যে তামারার দিকে পানির লেভেল বেশি ছিল এবং সেটা ক্রমশই বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তামারা সেখানে আটকে পড়ে পানিতে তলিয়ে মৃত্যুবরণ করে। অন্যদিকে অন্য পাশে আদ্রিয়ানরা এসে জ্যাকসনকে ডাকতে থাকে, কারণ সে এখানে আসার আগে সিসিটিভি ফুটেজে তাকে ইঞ্জিন রুম দিয়ে আসতে দেখেছিল। আদ্রিয়ান তাকে হাইড্রোলিক সিস্টেম সমস্যার কথা বললে সে ইম্প্যাক্ট ড্রাইভারের কথাটা মনে পড়ে যায়। কিন্তু এখন এই পানির মধ্যে হাইড্রোলিক সিস্টেম থেকে ওই ড্রাইভারকে ছুটাতে যাওয়া হবে মানে মৃত্যুর সমান। তবুও জ্যাকসন সবাইকে বাঁচানোর জন্য কাজটা করার সিদ্ধান্ত নেয়। সে কেইট আর নোয়াকে বিদায় জানিয়ে ডুব সাঁতার দিয়ে ওই চাকতিগুলোর কাছে চলে যায়। যাওয়ার সময় কেইট এবং তার মধ্যে পুরাতন সব ঝামেলা মিটে গিয়ে আবারও ভালোবাসার সৃষ্টি হয়। এবার জ্যাকসন সেখানে গিয়ে ওই ড্রাইভারটাকে খুঁজে বের করার চেষ্টা করে তার ছেলে নোহাও সেখানে চলে আসে, যদিও জ্যাকসন তাকে বারবার সেখানে যেতে নিষেধ করছিল। এবার তারা দুজনে মিলে পানিতে ডুব সাঁতার দিয়ে অনেক চেষ্টার পর ড্রাইভটাকে ছুটাতে সক্ষম হয়। অন্যদিকে জাহাজের ক্রুরা টের পাচ্ছিল যে তাদের জাহাজ ক্রমশই বিশাল একটা কিছুর দিকে এগিয়ে চলছে, তবে সেটা আর কিছু নয়, বরং সেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্টেন এভারেস্ট। এত বড় পর্বতের সাথে ধাক্কা খেলে যে তাদের হাড় গোড়ার কিছুই আস্ত থাকবে না তা তারা বুঝতে পারছিল। জাস্ট চিন্তা করো, সুনামি এত বড় ছিল যে সেটা পুরো এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছেছিল। যাই হোক, জাহাজের ইঞ্জিন কিন্তু তখনও চালু করা সম্ভব না হওয়ায় তারা ক্রমশই পর্বতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত জ্যাকসন আর নোহা ইম্প্যাক্ট ড্রাইভারটা বের করার সাথে সাথেই তাদের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর এরই সাথে সাথে শুরু হয়ে যায় জাহাজের ইঞ্জিন। তো শেষ পর্যন্ত এভারেস্টের সাথে ধাক্কা খেলেও ইঞ্জিন চালু হয়ে যাওয়ার পর দ্রুত গতিতে রিভার্স করার কারণে জাহাজটাকে সরানো সম্ভব হয়। আর এই দৃশ্য দেখে জাহাজের ভিতরে থাকা সবাই উল্লাসে ফেটে পড়ে। ততক্ষণে নোহাও সাঁতার দিয়ে তার মায়ের কাছে ফিরে এসেছিল, তবে এই মুহূর্তে জ্যাকসনকে আর কোথাও দেখা যাচ্ছিল না। তখন আদ্রিয়ান সহ জাহাজের সবাই ভাবতে থাকে যে সেও হয়তো মারা গেছে। কেইট আর নোহা কাঁদতে কাঁদতে তার জন্য প্রার্থনা করতে থাকে। তবে কিছুক্ষণ পর অবশেষে জ্যাকসন কোনোভাবে পানির উপরে ভেসে উঠলে সবাই আবারও উল্লাস করে ওঠে, আর কেইট এবং নোহাও তাদেরকে ফিরে পেয়ে নিজের প্রাণ ফিরে পায়। এরপর কি হয়েছিল সেটা জানতে আমরা চলে যাই এর 27 দিন পরে। অবশেষে দেখা যায় প্রথমবারের মতো সমুদ্র কিছুটা শান্ত হয়ে উঠেছে, আর এই কারণে 27 দিন পর জাহাজের ডেক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক দিন পর এই প্রথমবার সবাই সূর্যের আলো দেখতে পায়। কেইট এবং জ্যাকসন ততদিন নিজেদের নতুন সংসার শুরু করে দিয়েছে, আর অ্যাড্রিয়ান ও লারার মধ্যেও একটা রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছে। এছাড়াও জাহাজের ক্রুরা এবং সায়েন্টিস্টরা জানায় যে ওয়াটার লেভেল খুব দ্রুতই কমে আসছে, অর্থাৎ অতি শীঘ্রই তারা আবারও মাটি স্পর্শ করতে পারবে। আর এরপরেই আবারও সবাই মিলে শুরু করবে মানব জাতির এক নতুন যাত্রা। অবশেষে সব ধ্বংসযজ্ঞ পিছনে ফেলে আবারও নতুন করে পুরো পৃথিবীটায় জেগে উঠবে। ঠিক এমনই এক সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়।